হয়েছিল ফার্স্ট প্যারাগ্রাফটা 66 পেজের। তারপরে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম। তাহলে কত দূর অব্দি হয়েছিল? আমরা দেখেছিলাম যে এপিজে আব্দুল কালামকে প্রতিদিন সন্ধ্যাবেলা ইভিনিং প্রেয়ার্সে নিয়ে যাওয়া হয় মসজিদ। ওখানে গিয়ে এপিজে আব্দুল কালাম দেখেন যে যে অ্যারাবিক প্রেয়ার গুলো চান্ট করা হচ্ছে তার বিন্দুমাত্র মানে না বুঝলেও এটুকু ব্যাপারে কনভিন্স ছিল যে সেটা যায় কোথায়, রিস্ট আল্লাহ, গডের কাছে পৌঁছে যায়। আর আফটার কামিং আউট ফ্রম দ্য মস্ক থেকে বেরিয়ে আসার পরে এপিজে আব্দুল কালাম ফাদার ইউজ টু স্যাংটিফাইড ওয়াটার হুইচ ওয়াজ গিভেন টু হিম, যাতে তাকে দেওয়া হতো কে পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের লোক যারা ওয়েট করতো তার জন্য বাইরে মসজিদে, ওরা অফার বোলস অফ ওয়াটার, বাটিতে করে জল নিয়ে আসতো। কালামস ফাদার ইউজ টু ডিপ হিজ ফিঙ্গার টিপ, আঙুলটা জলে দিত, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা মন্ত্র বা আর অ্যারাবিকে দোয়া কিছু একটা বলে দিত। তারপর সেই জলটা নিয়ে যাওয়া হতো বাড়িতে কাদের জন্য? ফর ইনভ্যালিডস। ইনভ্যালিড মিনস ইনক্যাপাবিলিটিস, যাদের সে সক্ষমতা ছিল না, অর্থাৎ আমরা বলতে পারি ইল পারসনস, অসুস্থ, তাদের জন্য। আবার দেখা যেত কিছুদিন পরে সেই লোকগুলো তাদের এপিজে আব্দুল কালামের বাড়িতে আসতো তার বাবাকে অর্থাৎ জয়নুল আবদিনকে থ্যাংক ইউ বলতে। আফটার দে গট কিওর্ড, তারা সেরে ওঠার পরে আবার থ্যাংক ইউ বলতে আসতো। কালামস ফাদার ইউজ টু সে দেম, তাদেরকে কি বলতো? নট টু থ্যাংক হিম বাট টু থ্যাংক দ্য অলমাইটি, ঠিক আছে, উপরওয়ালাকে, ঈশ্বরকে থ্যাংক করতে বলতো, ধন্যবাদ জানাতে বলতো। তারপরে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। হাই প্রিস্ট মানে কি? পুরোহিত। প্রিস্ট মানে পুরোহিত। হাই প্রিস্ট অর্থাৎ সর্বোচ্চ লেভেলের যে প্রধান পুরোহিত আর কি, তার কথা। তার নাম কি? পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। আন্ডারলাইন করো, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। ওটা হবে লুজ ফ্রেন্ড হয়ে আছে, এটা ক্লোজ হবে, CLOSE হবে। ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন। তাহলে এপিজে আব্দুল কালাম যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে তারপরে কোনো কাজ করে, সন্ধ্যাবেলাতে তার ছেলেকে নিয়ে যায় নামাজ পড়তে, তার অন্যতম ক্লোজ ফ্রেন্ড কে না? হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। আচ্ছা, রামেশ্বরম টেম্পলটা কেন বিখ্যাত? না, শিবা টেম্পলের জন্য। সেই শিবা টেম্পলটা তার হাই প্রিস্ট হলেন পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। তো সেই পাকসি লক্ষ্মণ শাস্ত্রী হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড অফ এপিজে আব্দুল কালাম's father. One of the most vivid memories of my early childhood. Vivid means clear. One of the most vivid memories. আমার অন্যতম একটা স্পষ্ট যে আর্লি চাইল্ডহুডের, প্রাথমিক শৈশবের, প্রথম ছেলেবেলার যে আমার স্মৃতিগুলো আছে, যে অল্প কয়েকটা, তার মধ্যে খুব স্পষ্টভাবে একটা মনে পড়ে। কোনটা? ইজ অফ দ্য টু মেন। এই দুটো লোকের। কোন দুটো লোক? একটা হচ্ছে কালামের বাবা অর্থাৎ জয়নুল আবদিন, এবং একটা হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। দুজনেই একদম ট্র্যাডিশনাল অ্যাটায়ারে। ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্যগত, পরম্পরাগত, যেটা চলে আসছে। একজনের হয়তো ধুতি আর পাঞ্জাবি, আর একজনের হয়তো ধুতি আর পায়জামা, ঠিক আছে, বা হ্যাঁ পায়জামা ধুতি, পায়জামা পাঞ্জাবি, এরকম। বা হ্যাঁ, যে মাথায় পাগড়ি, কেউ টুপি, এরকম ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে হচ্ছে ড্রেস, পোশাক। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। তারা কি নিয়ে আলোচনা করতো? স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক ব্যাপার নিয়ে। আধ্যাত্মিক মিনস রিলিজিয়াস অ্যান্ড আফটার লাইফ, ধর্মীয় এবং আমাদের এই জীবনের পরে যে জীবন আছে সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করতো। When I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayers. আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম কি নিয়ে? About the relevance of prayers. Relevance means importance. গুরুত্বটা কি? আমরা কেন প্রেয়ার করব? Why should we prayer? আমরা কেন প্রেয়ার করব? এই ব্যাপারটা জানতে চেয়েছিলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা কি বলেছিলেন? There was nothing mysterious about prayer. প্রেয়ারে মিস্টিরিয়াস কিছু নেই। মিস্টিরিয়াস মানে রহস্যময়, যে খুব গোপন কিছু বা খুব রহস্যজনক কিছু, তেমন কিছু না। Rather,
prayer made possible a communion of the spirit between people. Prayer কি করে? Made possible a communion. Communion means communication. Communion means communication. যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ করে কার সাথে? Communion of spirit between people. দুটো লোকের বা বিভিন্ন লোকের যে আত্মার সম্পর্ক, তার যোগাযোগের মাধ্যমটা হচ্ছে প্রেয়ার। দুটো লোক যোগাযোগ করছি কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে, যাওয়া আসার মাধ্যমে। আর আমাদের মনের যোগাযোগটা হবে কিসের মাধ্যমে? প্রেয়ারের মাধ্যমে। স্পিরিটের যোগাযোগটা হচ্ছে প্রেয়ারের মাধ্যমে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. কি বলছে? when you pray, যখন তুমি প্রে করো, প্রার্থনা করো, you transcend your body. Transcend means yes, transcend মানে হচ্ছে অতিক্রম করা, go beyond, কোনো কিছু ছাড়িয়ে যাওয়া। ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার বডিকে ছাড়িয়ে যাও, অর্থাৎ তোমার যে সাধারণ আমাদের যে শরীর, সে শরীর ছাড়িয়ে আমরা তখন কি হয়ে যায়? বিকাম এ পার্ট অফ দ্য কসমস। কসমস মিনস ইউনিভার্স। তো আমরা এই পুরো মহাবিশ্বের একটা অংশ হয়ে যায়। তখন আমি একটা ইন্ডিভিজুয়াল সেলফ থাকলাম না, তখন হয়ে গেলাম কি? পুরো মহাবিশ্বের একটা অংশ, পার্ট অফ দ্য কসমস। আর এই কসমসটা কি জানে না? হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। এই কসমস বা আমাদের ইউনিভার্সের যে কোনো জিনিস, দেখো সূর্য ঠিকই সবাইকে আলো দিচ্ছে, কেউ কাউকে বলছে না যে তোমার এজ কম বলে তোমাকে কম আলো দিব, এজ বেশি বলে তোমাকে বেশি আলো দিব, বা তুমি হিন্দু বলে তোমাকে বেশি দিব, বা হিন্দু বলে কম দিব, মুসলিম বলে বেশি দিব। সূর্য এটা করছে না, সবাইকে একই রকম ভাবে দেখছে। এটা হচ্ছে পার্ট অফ কসমস। একই রকম আমরা যে এয়ার ইনহেল করছি বা ব্রিথ করছি, বাতাস বলছে না যে তুমি ছোট, তুমি কম নাও, তুমি বড়, তুমি বেশি নাও, তোমার এই কাস্টে তুমি কম নাও, তুমি ওই কাস্টে তুমি বেশি নাও, এটা বলছে না। তেমনি যখন তুমি প্রে করবে, ইউ বিকাম দ্য পার্ট অফ দ্য কসমস, অ্যান্ড ইউ অলসো উইল নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অফ ক্রিড। তুমিও তখন আর এদের কোনো পার্থক্য করবে না, ঠিক আছে? না ধন সম্পত্তি দেখে, না বয়স দেখে, না ধর্ম দেখে, না ধর্মের মধ্যে যে পার্থক্যগুলো, মতবাদগুলো, সেগুলোকে বলা হয় ক্রিড। তো সেটাও তুমি করবে না। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. বলছে my father could convey, আমার বাবা কনভে করতে পারে। কনভে করা মানে কি? কাউকে বোঝাতে পারে, ঠিক আছে? বলতে পারে। টু মেক আন্ডারস্ট্যান্ড, কাউকে বুঝিয়ে দিতে পারে কি কোন জিনিসটা? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, আধ্যাত্মিক যে ধারণাগুলো, যেগুলো কিনা খুব কমপ্লেক্স হতে পারে, খুব জটিল হতে পারে, যেটা হয়তো একটা সাধারণ লোক বুঝতে পারবে না, সেই কথাগুলোকে বুঝিয়ে দিতে পারে, বলে দিতে পারে। কিভাবে? ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ মানে একদমই গ্রাম্য চলতি ভাষায়, তামিলে। যেহেতু তামিলনাড়ুতে জন্মেছেন, সেখানকার ভাষা তামিল, ঠিক আছে? ওখানকার মাদার টাং তামিল। আমাদের বাংলায় জন্মালে বাংলা ভাষায় বলতে একদম গ্রাম্য বাংলা ভাষায়, ওখানে একদম গ্রাম্য তামিল ভাষা, একদম সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারে। কোনগুলো? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, যে সমস্ত জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলো আছে, সেগুলোকে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। He once told me, তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. Underline করো এই জায়গাটা। কি বলেছিলেন? in his own time, নিজস্ব সময়ে, in his own place, নিজস্ব স্থানে, in what he really is, প্রকৃতপক্ষে বা বাস্তবে কেউ যা, and in the stage he has reached, এবং যে অবস্থায় কেউ একজন পৌঁছাতে পারে, সেটা হতে পারে গুড অর ব্যাড। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষই ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট এলিমেন্ট, উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। ডিভাইন বিইং মানে কি? ডিভাইন বিইং মানে আমরা হলাম হিউম্যান বিইং। ডিভাইন বিইং মানে হচ্ছে ঐশ্বরিক যে ব্যাপার,
অর্থাৎ ঈশ্বরের যে সৃষ্টি আমরা পেয়েছেন, তো আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আমরা যে অবস্থাতে পৌঁছাই, সেটা হতে পারে গুড আর ব্যাড, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময়ে আমরা হোল অফ দ্য ডিভাইন বিইং এর একটা পার্ট হয়ে যায়। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টি, সাফারিংস এন্ড প্রবলেমস? যদি আমরা ডিভাইন বিইং এরই পার্ট হই, ঈশ্বরের যে সৃষ্টি তারই অংশ বা তারই একটা পার্ট হয়ে গেলাম, তাহলে আর এই ডিফিকাল্টি, সাফারিং, প্রবলেম সেগুলো নিয়ে ভয় কিসের? কারণ ঈশ্বরের কাছে তো এগুলো কোনো ব্যাপারই নয়, আমাদের কাছে কোনো ব্যাপার হওয়া উচিত নয়, কারণ উই আর অলসো পার্ট অফ দ্য ডিভাইন বিইং। When troubles come, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। তখন তুমি চেষ্টা করবে কি, যে সাফারিংসটা কেন এলো, তার রেলেভেন্সটা, তার কারণটা, তার কার্যকরণ সূত্রটা, সেটা তুমি খোঁজার চেষ্টা করবে। তারপরটা আন্ডারলাইন করে আবার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। খুব গুরুত্বপূর্ণ লাইন। অ্যাডভার্সিটি মিনস খারাপ সময়, হার্ড টাইমস। ঠিক আছে, যখন আমাদের সমস্যা আসে সেই সময়টা হার্ডশিপ। অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, তখন আমাদের কি সুযোগ দেয়? ইন্ট্রোস্পেক্ট করা। ইন্ট্রোস্পেক্ট করা মানে ডিপ থট অ্যাবাউট ইয়োর সেলফ, অ্যাবাউট ওয়ান সেলফ। তোমার নিজের ব্যাপারে বা কারো নিজের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা, সেটাকে বলা ইন্ট্রোস্পেক্ট করা। তো যখন তোমার খারাপ সময় আসবে, তখন তুমি ইন্ট্রোস্পেক্ট করবে। এটা একটা সুযোগ পাবে ইন্ট্রোস্পেক্ট করার, যে তুমি কি কাজ করেছো বা কেন এমনটা হচ্ছে, তোমার যে সাফারিংস বা প্রবলেমস বা ডিফিকাল্টিজ আসছে, তার রেলিভেন্সটা কি, এটা তুমি খুঁজবে। তারপর, why don't you say this to the people who come to you for help and advice? এপিজে আব্দুল কালাম বলছে যে আমাকে যে এত কথাগুলো তুমি বলছো, এই আমরা হলাম ম্যানিফেস্ট অফ ডিভাইন বিইং, তারপরে ওই ডিফিকাল্টি, সাফারিংস বা প্রবলেমস নিয়ে আমাদের ভয় করা উচিত নয়, আমাদের অ্যাডভার্সিটি আসে কিসের জন্য না, প্রেজেন্ট দ্য অপরচুনিটি টু ইন্ট্রোস্পেক্ট, এতগুলো যে কথা বলছো, তো এই কথাগুলো হোয়াই ডোন্ট ইউ সে দিস, তুমি এই কথাগুলো কেন তাদেরকে বলো না, টু দ্য পিপল, সেই সমস্ত লোকজনকে হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা তোমার কাছে আসে কিসের জন্য, হেল্পের জন্য অ্যান্ড অ্যাডভাইসের জন্য। যারা ওই যে বাটি নিয়ে এসেছিল জল নিয়ে যাবে বলে, তো সেই সমস্ত লোককে বা অন্যান্য যারা আসে তোমার কাছে অ্যাডভাইসের জন্য বা কোনো সাহায্যের জন্য, তাদেরকে কেন বলো না যে তোমরা এটা নিয়ে কেন চিন্তিত হচ্ছ, তোমরা তো ম্যানিফেস্ট অফ ডিভাইন বিইং, তো এইগুলো কেন বলো না তুমি ওদেরকে? আই আস্কড মাই ফাদার, আমি এটা জিজ্ঞেস করছিলাম আমার। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি আমার কাঁধে এরকম করে হাতটা রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আই, সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছুক্ষণ কিছু কথাই বললেন না। কেন বললেন? অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যেন জাজ করছিলেন, বিচার করছিলেন মাই ক্যাপাসিটি মানে কি, ধারণ ক্ষমতা, আমি পারবো কিনা ধরতে, এই জিনিসটা বুঝতে পারবো কিনা। ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড, আমার কম্প্রিহেন্ড করার ক্যাপাসিটি আছে কিনা, কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারবো কিনা। কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যে কথাগুলো বলবেন, যে উত্তরটা দিবেন, সেই কথাগুলোর মানে আমি বুঝতে পারবো কিনা, এটা যেন তিনি আন্দাজ করে নিচ্ছেন। তাহলে এবার ঘাড়ে হাত রাখলেন, চোখের দিকে তাকে একটু স্থির হয়ে থেকে চুপচাপ থাকলেন, যেন বুঝতে চাচ্ছেন যে কথাগুলো আমি বলবো সেটা কি কালাম বুঝতে পারবে, তার ছেলে কি বুঝতে পারবে, সেটা বুঝে নিচ্ছিল। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন লো টু নিচু, ডিপ ভয়েস ভরাট গলা। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তিনি যে উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা কি করছিল, আমাকে পূর্ণ করছিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম মানে কি, উৎসাহ, এক্সাইটমেন্ট। Whenever human beings find themselves alone, যখনই কোনো মানুষ একা হয়ে যায়, সমস্যায় পড়ে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়াটা হলো দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা খুঁজতে শুরু করে যে আর কে আছে। তোমরা পরীক্ষাতে যদি নাম্বার কম পাও, তাহলে 40 পরীক্ষা 20 পেয়েছে, তখন তোমরা খুঁজতে লাগবে কে 18 পেয়েছে, কে 17 পেয়েছে, কে 21 পেয়েছে, কে 19 পেয়েছে, আমার সঙ্গে আর কে আছে, বাড়িতে গিয়ে বলতে পারবো।
যে আমার 20 দেখছে, ওই ছেলেটা দেখো ভালো পরীক্ষা দিয়েছিল, তা 19 পেয়েছে, ওই ছেলেটা 18 পেয়েছে, আমি তো 20 পেয়েছি, ও 21 পেয়েছে, 40 পাওয়ার কথা ছিল। তো যখন তুমি অ্যালোন ডাউন ফিল করবে, একা হয়ে যাবে, তখন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, এটা একটা প্রাকৃতিক রিয়াকশন, যে আমরা খুঁজতে শুরু করি কাকে? ফর কোম্পানি, সঙ্গী খুঁজতে শুরু করি। whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তখন তারা কি করে? এমন কাউকে চায় যেন কেউ তাকে হেল্প করে দিবে। যখন সমস্যা পড়বে, তোমরা বুঝে পরীক্ষা হলে গিয়ে একটা কোশ্চেন পাচ্ছ না, তখন এদিক ওদিক কে বলে দিবে কোশ্চেন? এটা তো সাধারণ একটা সমস্যা। জীবনেও যদি এরকম কোনো সমস্যায় পড়ি, তখন আমাদের মনে হয় যে কে আমাদেরকে গাইড করবে, কে একটু হেল্প করে দেবে এই অবস্থাটা থেকে। whenever they reach an impasse, যখনই তারা একটা ইম্পাসেতে পৌঁছায়, ইম্পাসে মানে নো ওয়ে প্রোগ্রেস, নো ওয়ে ফরওয়ার্ড, যেখান থেকে আর সামনে যাওয়া যাবে না, অর্থাৎ আর অগ্রগতি নেই, এমন একটা পরিস্থিতি যেখান থেকে মনে হচ্ছে আমার সামনের রাস্তা সব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আর যেতে পারছি না, আর সামনে মুখ থেকে যাবো না, প্রবাদটা হচ্ছে ব্যাক অন দ্য ওয়াল, দেয়ালে পিঠ থেকে যাওয়া। সেটা হচ্ছে যখন পিছাতে পিছাতে, মানে যে আমার পরিস্থিতি এতটাই খারাপ যে এর থেকে খারাপ আর হতে পারে না। আর এই ক্ষেত্রে হচ্ছে কি, আমি এগিয়ে যাচ্ছি, কোনো একটা কাজ করতে যাচ্ছি, তারপরে আর কোনো আমি অপশন পাচ্ছি না, কি করবো না করবো আর বুঝতে পারছি না, সেটা হচ্ছে ইম্প্যাসিভ। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন যখন এই অবস্থায় পৌঁছে যায় যে যেখান থেকে মনে হচ্ছে যে আর সামনে কোনো পথ নেই, কি করবো বুঝতে পারছি না, তখন যেন তারা কি চায়? দে লুক টু সামওয়ান, তারা কারো একজনের দিকে তাকায়, টু শো দেম দ্য ওয়ে আউট, তাদেরকে যেন পথ দেখিয়ে দেয়, তাদেরকে কি করে? পথ দেখিয়ে দেয়, অর্থাৎ এরপরে কি করতে হবে, কোন দিকে যেতে হবে সেটা যেন বলে দেয়। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। এভরি রেকারেন্ট, রেকারেন্ট মানে কি? রেকারেন্ট মানে ফিরে ফিরে আসা, ঠিক আছে, রিপিটেটিভ। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গার থেকে, লঙ্গিং কোনো কিছুর প্রতি চাওয়া, আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার, ডিজায়ার মানে তাই চাওয়া, ইচ্ছা। ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, এরা খুঁজে নেয় তার বিশেষ যে হেল্পার, যে কিনা তাকে এই সমস্ত কিছুকে, অ্যাঙ্গার থেকে, লঙ্গিং থেকে, ডিজায়ার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত লোকেরা যে বলেছিল যে ওদেরকে কেন বলো না, যারা তোমার কাছে আসে সাহায্য চাইতে, অ্যাডভাইস চাইতে, তাদেরকে কেন কিছু বলো না? বলছে ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা সমস্যায় পড়ে, বিপদে পড়ে আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. কি বলছে? আমি হলাম একটা গো বিটুইন। গো বিটুইন মানে কি? গো বিটুইন মানে ধরে রাখতে পারো মিডল ম্যান, মাঝের যে লোকটা আছে, সমস্যায় পড়েছে, এই সমস্যাটাকে আর ওই লোকটার মধ্যে, বা লোকটার সমস্যায় পড়েছে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কাকে অফারিংস, প্রেয়ার্স এন্ড অফারিংস করতে হবে? গডকে। তো ও নিজে করতে পারছে না, আমি করে দিলাম ওর হয়ে, এটা হচ্ছে গো বিটুইন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, বলছে এটা মোটেও কারেক্ট অ্যাপ্রোচ নয়। তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে, তুমি প্রে করবে, তুমি অফার করবে, প্রেয়ার্স এন্ড অফারিংস করবে, কিন্তু যেহেতু ওরা পারে না, জানে না, তাই আমি গো বিটুইন ম্যান হিসাবে ওদের সেটা একটু হেল্প করে দিই, আর কিছুই না। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এটা কখনোই ফলো করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enmity of fulfillment within ourselves. বলছে দুটো ভিজন আছে, সেই দুটো ভিজনের ডিফারেন্স আমাদেরকে বুঝতে হবে। One must understand the difference between the vision, একটা কি আছে? The fear-ridden vision of destiny. fear-ridden মানে ভয়ে জর্জরিত, একদম প্রচন্ড ভয় পেয়ে আছে, কার ব্যাপারে? fear-ridden vision of destiny. ডেস্টিনি মানে ডেস্টিনেশন থেকে ডেস্টিনি, একদম ফাইনাল ডেস্টিনেশন আমাদের কি? মৃত্যু। তো সে মৃত্যুর প্রতি ভয়ে জর্জরিত একটা আমাদের ভিজন, যে কি হবে, কিভাবে মরবো, বা কত কষ্ট পাবো, বা আমি মরে যাবো, কি হবে না হবে, এটা একটা। আর একটা হতে পারে, আর একটা ভিজন কি? দ্যাট এনেবলস আস, যেটা আমাদেরকে এবিলিটি দেয়, সমর্থ করে, টু সিক দ্য এনমিটি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, আমাদের নিজেদের মধ্যে যে এনমিটি অফ ফুলফিলমেন্ট আছে সেটা খুঁজে বের করতে। এনমিটি অফ ফুলফিলমেন্ট কি?
দেখো আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, ঠিক আছে? এটাই হলো এনমিটি অফ ফুলফিলমেন্ট। কেমন? ধর তোমাকে যদি এখনই বলে দেওয়া হয় যে তুমি বলো তোমার কত টাকা লাগবে, তো যত টাকা বলবে তত টাকায় দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে শুধু বলে দাও যে কিভাবে খরচা করবে। দেখো তুমি টাকার অ্যামাউন্টটা ঠিক করতে পারবে না। প্রথম মনে হবে 50 লাখ টাকা হলে হয়ে যাবে। 50 ট্রিলিয়ন করে তুই খরচটা কর, কোথায় করবি? খরচ করতে পারবি না। বেশ, তারপরে তো তোমাকে যে পরিমাণে দেওয়া হোক না কেন, আমাদের ফুলফিলমেন্ট যে এনিমি আছে, এনিমি অফ ফুলফিলমেন্ট, সেটা আমরা যদি দেখতে পেয়ে যাই, খুঁজে পেয়ে যাই, সেই ভিশনটা যদি আমাদের আসে, তাহলে আমরা কি হয়ে যাবো? ওই সাফারিংস, ডিফিকাল্টিস, প্রবলেমস থেকে মুক্তি পেয়ে যাবো। এটা আমরা পাই না। এনিমি অফ ফুলফিলমেন্ট আমাদের মধ্যে যেটা আছে সেটা আমরা দেখতে পাই না। আমাদের বেশিরভাগই ভিশনটা কি? ভিশন হচ্ছে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ঠিক আছে? আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন, সেটার প্রতি আমরা সবসময় ভয়ে কেঁপে থাকি যে কি হবে না হবে, মরে যাব, এত কিছু বা এত পড়াশোনা বা এই যা কিছু করছি রেখে চলে যাব, এত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব চলে যাবো। বেশিরভাগ সময় আমাদের কি মনে হয় যে আমার কেউ রিলেটিভ যেন কিছু না হয়, আমার কিছু না হয়, অন্য কারো হলে, যে কোনো একটা কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কিছু হোক বা নর্মালি হোক, মনে হয় কি যে আমারটাতে হবে না বা আমারটা যেন না হয়। এটাই হলো ফিয়ার উইদিন ভিশন অফ ডেস্টিনি।